আসসালামু আলাইকুম, সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের আজকের লাইভে। প্রথমে একটু জানিয়ে দিন যে লাইভটি সুন্দর মতো দেখা যাচ্ছে কিনা। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের আজকের আয়োজনে। চলে এলাম নারী স্বাস্থ্য কথন নিয়ে আজকের প্রোগ্রাম, আমাদের আজকের প্রোগ্রামের তৃতীয় পর্বে। প্রথমে একটু জানিয়ে দিন আমাদেরকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, তারপরে কিন্তু আমি আজকের আয়োজন শুরু করব। অলরেডি আমাদের লাইভ শুরু হয়ে গেছে, আমি একটু চেক করে নিচ্ছি। যারা দেখছেন তারা কমেন্ট করে জানিয়ে দিতে একদম ভুল করবেন না যে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখা যাচ্ছে কিনা। আমরা কিন্তু আজকে লাইভে এসেছি হোমিওপ্যাথিক পাঠশালা থেকে। হ্যাঁ, আমি অলরেডি দেখতে পাচ্ছি যে ৮ জন আমাদের সাথে সংযুক্ত আছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের নারী স্বাস্থ্য পরামর্শ বিষয়ক প্রোগ্রাম BOHF স্বাস্থ্য কথনে। আর আজকে কিন্তু আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি এবং তিনি কিন্তু থাকবেন ঠিক 9:30 থেকে 10:30 পর্যন্ত। চলুন দেখে আসি আমাদের সাথে আজকে কে উপস্থিত আছেন। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর লাবণী আমিন, ক্রনিক ফিজিশিয়ান অ্যান্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, DHMS BHMC ঢাকা, MSS অর্থনীতি, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম, এবং তিনি প্র্যাকটিস করছেন সেফ হেলথ হোমিও কেয়ার, বাসাবো, বালুরমাঠ, ঢাকা। এছাড়াও তিনি প্র্যাকটিস করছেন HG হোমিও সদন, মতিঝিল, ঢাকায়। ম্যাম, আসসালামু আলাইকুম, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত সুস্থ আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, আমি অনেক ভালো আছি এবং পরিস্থিতি যেমনই হোক না কেন আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এখনো ভালো রেখেছেন। ম্যাম, আজকের পর্বে আমি চলে যাব এবং সবাইকে একটু জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু আমরা কথা বলবো লিউকোরিয়া বা সাদা স্রাব নিয়ে, এবং অধিকাংশ নারীরাই কিন্তু এই সমস্যাটিতে অনেক বেশি ভোগেন। আর কথা বলবো লিউকোরিয়া নিয়ে ঠিক 9:30 থেকে 10:30 পর্যন্ত। কিন্তু যারা জয়েন করছেন তাদেরকে আবার বলে দিচ্ছি যে দয়া করে আমাদের আজকের লাইভটি শেয়ার করে দিন এবং সাথে থাকুন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আজকে হবে। ম্যাম, প্রথমে আমি আপনার কাছে একটি জিনিস জানতে চাচ্ছি যে আপনি তো অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। অর্থনীতি আর হোমিওপ্যাথি দুটি তো খুব আলাদা বিষয়, কিন্তু কেন আপনি অর্থনীতি নিয়ে পড়ে হোমিওপ্যাথিতে কেন এলেন, এই প্রেক্ষাপটটা কি জানতে পারি? ধন্যবাদ ডক্টর চান্দিদা নিমুকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামকে, যারা নারীদের জন্য একটা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। তারপর আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমার লাইভ প্রোগ্রামটি দেখছেন, অলরেডি শেয়ার করছেন। তাদেরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আপনি একটা যে কোশ্চেনটা করেছেন সেটা হয়তো বা বলতে গেলে আমাকে অনেক সময় নিতে হবে, তবে আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। আমার হাজবেন্ডের বড় ভাই, উনি আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পাশে যে পূবালী ব্যাংক আছে সেই ব্যাংকের একজন GM ছিলেন। তো আমি একদিন ওনার বাসায় যাই, যাওয়ার পর আমি দেখলাম যে উনি একটা রুমে অসংখ্য হোমিওপ্যাথিক বই পড়াশোনা নিয়ে পড়ছেন এবং খুব মানে আগ্রহ এবং মনোযোগ দিয়ে পড়ছেন। তা আমি গিয়ে সেই ভাইকে বললাম যে ভাইয়া, আপনি তো পূবালী ব্যাংকে এত ভালো একটা পজিশনে আছেন, তো এটাতে থেকেও আপনি হোমিওপ্যাথি পড়ছেন, আসলে ব্যাপারটা কি? আপনি কি হোমিওপ্যাথির ভিতরে এমন কি আছে যে আপনি একদম একাগ্র চিত্তে হোমিওপ্যাথির দিকে আগ্রহ হয়ে পড়ছেন? তো তখন উত্তরে ভাইটি আমাকে বলল যে হোমিওপ্যাথি এমন একটা বিষয়, এটা এমন একটা সমুদ্র, এই সমুদ্রে তুমি যদি একবার ঝাঁপিয়ে পড়ো এবং এর স্বাদ যদি তুমি গ্রহণ করো, তাহলে কখনোই কিন্তু তুমি এই হোমিওপ্যাথিটাকে ভুলতে পারবে না। তো সেদিনে সে তাৎপর্য, মানে কথার তাৎপর্যটা কিন্তু আমি বুঝতে পারিনি। আমার হাজবেন্ড আসলে এই হোমিওপ্যাথির প্রতি ওর একটা আলাদা আকর্ষণ আছে, যার কারণে আমি হোমিওপ্যাথিতে এসে ভর্তি হই। তো তখন পর্যন্ত আমাকে হোমিওপ্যাথি কখনো কোনো প্রকার আকর্ষণ করতে পারিনি। তো যাই হোক, আমি যখন প্রথম মা হলাম, আমার সন্তানের
5 মাস বয়সের সময় দেখা গেল যে প্রচন্ড পরিমাণ কনস্টিপেশন হতো। আমি অনেক ডাক্তার দেখিয়েছি এবং যতদিন পর্যন্ত সে ওষুধ খায় ভালো থাকে, আবার ওষুধ বাদ দেয় আবার সে একই অবস্থা ফিরে আসে। তো আমি বিভিন্ন বইপত্র ঘাটাঘাটি করে তার সিমটমের উপর নির্ভর করে একটা মেডিসিন আমি সিলেক্ট করলাম। তো যেহেতু তখন আমি নতুন ডাক্তার, আমি তারপর আমি আমার বাচ্চার উপরে মেডিসিনটি অ্যাপ্লাই করব। তো আমি আমার সিনিয়র ডাক্তারদের কাছ থেকে কনসাল্ট করলাম যে স্যার আমি যে মেডিসিনটাকে দিতে চাচ্ছি সেটা কি হবে কিনা। তো উনি বলল যে হ্যাঁ আপনি দিতে পারেন। তো আমি তাকে মেডিসিনটি দিলাম। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার বাচ্চার এই যে কনস্টিপেশন গেল, আজ অবধি আমার বাচ্চার কখনো মানে সেই কনস্টিপেশনটি আর দেখা দেয়নি। এই যে একটা আমি মানে ম্যাজিক, মানে আমার মধ্যে এই একটা অনুপ্রেরণা জাগলো। এরপর থেকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমাদের ফ্যামিলি বা আমার যদি কখনো কারো কোনো অ্যাকুইড রোগ হতো, অর্থাৎ জ্বর সর্দি মাথা ব্যথা যে কোনো ধরনের অ্যাকুইড রোগ হতো, সাথে সাথে আমি হোমিওপ্যাথি খেতাম এবং দারুণ ভাবে সেই হোমিওপ্যাথিটা খুব কাজ করতো। তো এভাবে ধীরে 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 আস্তে আস্তে আমি নিজের ভিতরে বুঝতে পারলাম যে না, হোমিওপ্যাথিতে আসলেই একটা ম্যাজিক আছে। তো এইভাবে আস্তে আস্তে আমি মানে কখন যে হোমিওপ্যাথিতে নিজেই ঢুকে গেছি এটা আমি নিজেও আসলে বলতে পারবো না। এভাবেই আসলে আমার হোমিওপ্যাথিতে আসা। ধন্যবাদ ডাক্তার সঞ্জিতা নিমুকে। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে, এত সুন্দর করে আপনি প্রেক্ষাপটটি আমাদের সাথে আলোচনা করলেন। ম্যাম, এই পর্যায়ে আমি আপনার কাছে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাচ্ছি, যে অনেকেই হয়তোবা এই কথা নিয়ে অনেক, এই প্রশ্নটির ব্যাপারে অনেক কিছু বলবেন, কিন্তু আমি আপনার কাছ থেকে মতামতটি জানতে চাচ্ছি যে অনেকেই মনে করেন যে হোমিওপ্যাথি ডাক্তার হতে গেলে খুব বেশি পড়াশোনার দরকার নেই, খুব জরাজীর্ণ একটি চেম্বার, আমি অবসর কাটাচ্ছি বা আমি অন্য একটি চাকরি করছি, পাশাপাশি একটু শখের বসে হোমিওপ্যাথি করি না, এই একটি দুইটি বই পড়ে অথবা কারোর সাথে থেকে একটু হোমিওপ্যাথি চর্চা করি না, খুব সহজেই কিন্তু হোমিওপ্যাথি ডক্টর হয়ে যাওয়া যায়। আসলে কি বিষয়টি তাই? আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন, বা আগের যুগের হোমিওপ্যাথি বর্তমান যুগের হোমিওপ্যাথির সাথে আপনি কতটুকু পার্থক্য বলে মনে করেন? আর এই বিষয়টি সত্যি কিনা আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। ধন্যবাদ ডাক্তার সঞ্জিতা নিমুকে। আসলে আপনি যে কথাটা বলেছেন সঠিক। আমরা হোমিওপ্যাথি বলতে কিন্তু বুঝতাম যে সেই জরাজীর্ণ একটি চেম্বার, কিছু বইপত্র, ছেঁড়া কিছু বইপত্র বা ঘুণে ধরে একটা আলমারিতে কিছু অল্প কিছু মেডিসিন নিয়ে আমরা এটাই জানি। তখনকার সময় আসলে যে হোমিওপ্যাথিটা ছিল, যে ডাক্তারগুলি মানুষকে চিকিৎসা দিতেন, যে পেশেন্টকে চিকিৎসা দিতেন, সেই পেশেন্টগুলি কিন্তু তারা তাদের রোগ সম্পর্কে অনেক দিকেই তারা অসচেতন ছিল এবং বলতে গেলে অনেক কিছু জানতোই না। যে আমার যে একটা পেটের ব্যথা, পেট ব্যথা নিয়ে আসতো, আসলে সেটা কি পেট ব্যথা নাকি অন্য কোনো কারণে তার পেট ব্যথাটি হচ্ছে। এই যে যে তার কিছু লক্ষণ থাকতো যে কখন সে তার পেট ব্যথা বাড়ে বা কমে, এই অবস্থা এই অবস্থা, এই লক্ষণের উপর ভিত্তি করেই কিন্তু তখনকার ডাক্তাররা হোমিওপ্যাথি প্রেসক্রিপশন করতেন। এবং আলহামদুলিল্লাহ সেই ওষুধ খেয়েই কিন্তু অনেক অনেক রুগীরা সুস্থ থাকতেন এবং যার কারণে আমাদের হোমিওপ্যাথিতে আজ পর্যন্ত টিকে আছে। তো বর্তমান যুগে যে আমরা ডাক্তার, আমাদের কিন্তু যারা পেশেন্ট আসে তারা কিন্তু তাদের রোগ সম্পর্কে অনেক সচেতন। তারা দেখা যায় যে বিভিন্ন ডাক্তারদের কাছ থেকে দেখিয়ে, তারপর বিভিন্ন ইন্টারনেট ঘাটাঘাটি করে তারপরে সে আপনার কাছে আসে। এবং শুধু তাই নয়, তারা কিন্তু আপনাকেও যাচাই করে যে আপনি ডাক্তার হিসেবে কেমন। কারণ আমি যে রোগটা নিয়ে ডাক্তারের কাছে যাব, সেই রোগটা সম্পর্কে ডাক্তার কতটুকু সচেতন। কারণ আপনি যদি সেই রোগটা সম্পর্কে না জানেন, সেই রোগের প্যাথোলজি সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু আপনি এই পেশেন্টকে কিন্তু ম্যানেজমেন্ট করতে পারবেন না। আর ম্যানেজমেন্ট না করলে এই পেশেন্ট কিন্তু কখনোই আপনার কাছে ট্রিটমেন্ট নিতে আসবে না। আর যদিও বা সে ট্রিটমেন্ট নেয়, মেন্টাল থেকে কিন্তু সে কখনোই স্যাটিসফ্যাকশন হবে না। কারণ সে ভাববে যে আমি যে কারণে তার কাছে গেলাম, সে তো সেই রোগটাই ভালো করে বুঝতে পারলো না। তো এই যে বর্তমানে যে আধুনিকতার যুগ, সেজন্য কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয়। আগে যেরকম আমরা ম্যাটারমেটিকা, অর্গানন অফ মেডিসিন, রেপার্টরি পড়তাম, কিন্তু এর পাশাপাশি এগুলো গুরুত্ব তো অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশিও কিন্তু আমাদের প্যাথোলজি, অ্যানাটমি, ফিজিওলজি এবং বিভিন্ন ধরনের যে রিপোর্ট, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হয়। কারণ ওই যে রুগীটা ম্যানেজমেন্ট, সেটা তো আমাদেরকে আগে করতে হয়। আরেকটি বিষয় আছে যেটি হচ্ছে যে আগের সময় কিন্তু একটা মহিলারা যদি কখনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেত, তাদের মধ্যে কোনো কিন্তু প্রাইভেসি মানে থাকতো না। কারণ হচ্ছে যে একটা রুমের মধ্যেই তো তারা রুগী দেখতো, সেখানে কিভাবে মহিলাদের প্রাইভেসি, প্রাইভেট কথাগুলি নিয়ে বলবে। কিন্তু আলহামদুলিল্লাহ এখনকার ডাক্তারদের মধ্যে কিন্তু এই জিনিসটা চলে এসেছে। এখন কিন্তু অপটকে, যেমন যদি আমি একজন যেহেতু ফিমেল ডক্টর, আমি তো বেশিরভাগই ফিমেল পেশেন্ট দেখি, দেখা যায় যে তারা কিন্তু খুব সুন্দর করে নির্দ্বিধায় এসে আমাদেরকে তাদের যে পার্সোনাল প্রবলেম গুলি আমাদেরকে শেয়ার করতে পারে।
তো এজন্যই আমি বলবো যে না, পড়াশোনার আসলে কোনো বিকল্প নেই, আপনাকে সব দিক থেকে জ্ঞানী হতে হবে, আপনাকে সব বিষয়গুলো থেকে জানতে হবে, তবেই তো আপনি একজন আদর্শ হোমিওপ্যাথ ডাক্তার হতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে, এবং এত সুন্দর করে কিন্তু আপনি বাস্তবতা তুলে ধরেছেন। এবং একটি বিষয় কিন্তু খুবই ক্লিয়ার যে আমাদের কাছে কিন্তু বেশিরভাগই রোগীরা আসেন অনেক ডক্টর ঘুরে, অনেক অভিজ্ঞতা অর্জন করে। তো অনেক সময় দেখা যায় তারা কিন্তু তাদের রোগ সম্পর্কে, তাদের টেস্টগুলো সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা লাভ করেন। সো আপনার যে খুঁতগুলো আছে, যে কমতিগুলো আছে, সেগুলো কিন্তু যদি ঠিক মতো সেগুলো কাভার আপ না হয় তাহলে কিন্তু রোগীরা ধরেই ফেলে। খুব সুন্দর করে কিন্তু আপনি বিষয়টা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর এখন যারা দেখছেন তাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আজকের লাইভে আমরা আছি, আজকে কিন্তু আমাদের সাথে আছেন আমাদের ডক্টর লাবণী আমিন আপুর সাথে কথা বলছি, এবং 9:30 থেকে 10:30 পর্যন্ত কথা বলবো। আর আজকের কিন্তু আলোচনার বিষয় লিউকোরিয়া, অর্থাৎ নারীদের সাদাস্রাব। এই মুহূর্তে ম্যাম আমি আপনাকে একটি কথা বলতে চাই যে আমার মনে একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি আমি আপনাকে করতে চাই, কিন্তু সেই প্রশ্নটি আমি এখন আপনাকে করব না, এটা একান্তই আপনার ব্যক্তিগত একটি প্রশ্ন। সেই প্রশ্নটি আমি করব না, সেই প্রশ্নের উত্তর জানতে কিন্তু আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে আজকে সকলের কাছে আবার একটু অনুরোধ করছি যে আপনারা যারা দেখছেন, আমরা হোমিওপ্যাথিক পাঠশালা থেকে লাইভে আছি, দয়া করে লাইভটি শেয়ার করে দিন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন। আর আজকে কিন্তু আমরা কথা বলবো লিউকোরিয়া নিয়ে। আমাদের সাথে যারা জয়েন করেছেন নামগুলো একটু বলে দিয়ে কিন্তু আজকে আমরা আমাদের আলোচনায় ঢুকে যাব। আমাদের সাথে আছেন সালমা ইসলাম আছেন, আমাদের সাথে আছেন রুহুল আমিন, খাদিজা মনি, জয়নাল আবিদিন, এবং আরো অনেকে আছেন, অনেকে দেখছেন আমাদের, অনেক ধন্যবাদ সবাইকে। আর এখন আমরা আমাদের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। আজকে আমরা কথা বলবো লিউকোরিয়া বা সাদাস্রাব নিয়ে। হ্যাঁ, প্রথমেই আমি আপনার কাছে জানতে চাচ্ছি লিউকোরিয়া বা সাদাস্রাব কি? ধন্যবাদ সামজিদানি মুখে। আসলে নারীরা অনেক ধরনের সমস্যায় ভোগেন, ঠিক তেমনি একটি জটিলতা বা সমস্যা হচ্ছে লেকোরিয়া, যেটা আসলে কোনো নারী লজ্জার কারণে কোনো ডাক্তারের কাছে যেতেও চান না এবং বলতেও চান না। তারা ভাবে এটা হয়তো খুবই স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, লেকোরিয়া অবশ্যই একটা স্বাভাবিক বিষয়, কিন্তু তারপরেও কিন্তু তার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষণ থাকে, এবং সেই অস্বাভাবিক লক্ষণের কারণেও কিন্তু আপনাকে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে লেকুরিয়া কিন্তু একটি নারীর একটি অস্বস্তিকর সমস্যা। তো যাই হোক, আমি লেকুরিয়া সম্পর্কে বলছি। লি অর্থ সাদা, আর রিয়া অর্থ পাসিং, অর্থাৎ প্রবাহমান স্রাব। তো লিকুরিয়া শব্দটির মানে হচ্ছে সাদা স্রাব, বা আমরা যাকে পার ভেজানাল ডিসচার্জ বলি বা লিকুরিয়া বলি। তো যোনিপথে সাদা কোনো তরল পদার্থ নির্গত হওয়াকে সাধারণত আমরা লিকুরিয়া বলে থাকি। এই সাদা স্রাবে এই সাদা স্রাবে যে কোনো ধরনের রক্ত মিশ্রিত থাকবে না, এবং প্রদাহিত কারণে কোনো প্রকার দুর্গন্ধ বা জনের মুখে চুলকানি কোনো কিছু থাকবে না, সেটাকে সাধারণত আমরা সাধারণ লিকোরিয়া বলে থাকি। লিকোরিয়া আসলে কোনো রোগ নয়, তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কিন্তু একটি রোগের কিন্তু উপসর্গ মাত্র। এখন লিকোরিয়া কখন আপনার কাছে একটি টেনশনের কারণ হবে? যখন দেখবো এটা অস্বাভাবিক তখনই। স্বাভাবিক স্রাব সাধারণত বিভিন্ন বয়সে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ সাদা স্রাবটা দেখা দিতেই পারে। তো সবগুলি রোগী কিন্তু বড় রোগ নয়, যেগুলো সাধারণত অস্বাভাবিক সেগুলোই কিন্তু আমরা রোগ হিসেবে বিবেচনা করতে পারি। তো লিকোরিয়াকে যদি আমি প্রকার ভেদ করি তাহলে সাধারণত একে দুইটি প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে ফিজিওলজিক্যাল, আরেকটি হচ্ছে প্যাথোলজিক্যাল। এখন ফিজিওলজিক্যাল লিকোরিয়া কোনটি? সাধারণত স্নায়বিক বা উত্তেজনার কারণে বা দুর্বলতার কারণে যদি কোনো ভেজানাল ডিসচার্জ হয়ে থাকে, তবে তাকে আমরা সাধারণত ফিজিওলজিক্যাল লিকোরিয়া বলে থাকি। আর প্যাথোলজিক্যাল লিকোরিয়া কোনটি? প্যাথোলজিক্যাল লিকোরিয়া সাধারণত তিনটি কারণে হয়ে থাকে। এক হচ্ছে অপর্যাপ্ত পুষ্টি, অর্থাৎ আপনি যদি অপর্যাপ্ত পুষ্টিতে ভোগেন তাহলে কিন্তু আপনার লিকোরিয়াটা দেখা দিতে পারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে খারাপ স্বাস্থ্যের কারণে, অর্থাৎ এখানে আপনার ওয়েট লস হলেও লিকোরিয়া হতে পারে, আবার কিন্তু বেশি ওয়েট গেইন করলেও কিন্তু আপনার লিকোরিয়া হতে পারে। আরেকটি কারণ আছে যেটা হচ্ছে ভেজানাল ইনফেকশন, অর্থাৎ ভেজানাল ইনফেকশনের কারণেও কিন্তু আপনি লিকোরিয়া লিকোরিয়ার সম্মুখীন হতে পারেন। ধন্যবাদ ডাক্তার সঞ্জিদা নিমকে। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। এরপরে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কি কি কারণে লিউকোরিয়া হতে পারে? ধন্যবাদ। আহ, আসলে অনেক কারণেই লিকোরিয়া হতে পারে, তবে প্রধানত যে কারণটি সেটি হচ্ছে ইনফেকশন।
অর্থাৎ ইস্ট ইনফেকশন ব্যাকটেরিয়া থাকতে পারে, ব্যাকটেরিয়া ইনফেকশন, যেটাকে আমরা মোনেনিয়াল ভেজাইনাটিস বলি বা ট্রাইকোমোনাল ভেজাইনাটিস বা সার্ভিক্সের মতো সমস্যার কারণে হতে পারে। যেহেতু আমাদের ইউটেরাসটি একটি ওপেন প্লেস, তো সেখানে কিন্তু যে কোনো সময়ই আপনার যে কোনো ধরনের ইনফেকশন দেখা দিতে পারে। আবার সেটা ফরেন বডি যদি থেকে যায় তাহলেও কিন্তু লিকোরিয়া দেখা দিতে পারে। মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে পরে এক প্রকার ইনফেকশন দেখা দেয়, যাকে আমরা অ্যাট্রোপিক ভ্যাজাইনাটিস বলি। সেই ধরনের ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় সাদা স্রাব দেখা দেয়। অস্বাস্থ্যকর জীবনযাপন বা খাদ্যাভ্যাস, আবার একটা হরমোনের যদি ইমব্যালেন্স থাকে তাহলেও কিন্তু আমরা আহ লিকোরিয়া দেখা দিতে পারে। আবার অনেক সময় আছে যদি পার্সোনাল হাইজিন মেনটেন না করা হয় তাহলে অনেক সময় লিকোরিয়া হয়। অতিরিক্ত চুলকানি, নানান ধরনের ব্যাকটেরিয়া, বদহজম, কোষ্ঠকাঠিন্য, রক্তশূন্যতা, এবং যেটা আছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং পুষ্টির অভাব। কারণ দেখা যাচ্ছে যে আমরা মহিলারা আসলে নিজেদের প্রতি এতটাও সচেতন থাকি যে আমরা অনেক সময় সারাদিনের ক্লান্তিতার কারণে কিন্তু ঠিকমতো বিশ্রামও নিতে পারি না। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের মহিলাদের যখন ঋতুস্রাব হয় তখন কিন্তু তাদের পুষ্টিকর খাবার কিন্তু খাওয়া প্রয়োজন হয়, কিন্তু দেখা যায় অনেক মহিলারাই অবহেলার কারণে এই পুষ্টিকর খাবারগুলি খান না, যার পরিণতিতে কিন্তু এই লিকোরিয়াটা দেখা দিতে পারে। তো আরেকটি ব্যাপার আছে ডায়াবেটিক্স, কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ ডায়াবেটিক্স এর পেশেন্ট আছে, এই ডায়াবেটিক্সও কিন্তু একটি লিকোরিয়ার কারণ। তো অনেকে আছে যে আমার ডায়াবেটিক্স আছে, হয়তো বা মাত্র শুরু ধরলো, তারা কিন্তু অনেক সময় টেস্ট করান না। এই টেস্ট না করার কারণেও কিন্তু তাদের অনেক সময় এই লিকোরিয়াটা দেখা দিতে পারে। আর এছাড়া আমি আরো বলতে পারি স্ট্রেস অথবা অ্যাংজাইটি, অর্থাৎ আপনি যদি মানসিক দিক থেকে কোনো প্রকার টেনশন যুক্ত থাকেন তাহলেও কিন্তু আপনার লিকোরিয়া দেখা দেয়। তো আরেকটি বিষয় আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করি, সেটা হচ্ছে জন্ম বিরতিকরণ পিল, অর্থাৎ খাবার খাবার বলি, জন্ম নিয়ন্ত্রণ খাবার বলি। দেখা যাচ্ছে যে একটি মেয়ে বিয়ের পরে পরই তারা অন্তত 2-3 বছর পর্যন্ত দেখা যাচ্ছে যে জন্ম বিরতিকরণ পিলটা খায়। তো এর জন্য কিন্তু আমাদের অনেক সময় কিন্তু হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়, যার ফলে কিন্তু এই লিকোরিয়াটি হয়ে থাকে। আর সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যাকে আমরা এসটিডি বলি, অর্থাৎ একটি মহিলার যদি একাধিক কোনো ছেলের সাথে যদি সহবাস হয় তাহলেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু এই রোগটি ছড়িয়ে যেতে পারে। আর এছাড়াও আর আছে বারবার গর্ভপাত হওয়া, দীর্ঘদিন যাবত উগ্র জাতীয় ওষুধ সেবন, মানে দেখা গেল যে একটু আমার ব্যথা হচ্ছে আমি পেন কিলার খাচ্ছি, বা কোনো অ্যাসিডিটি ট্যাবলেট খাচ্ছি বা ঘুমের ট্যাবলেট খাচ্ছি, এই ধরনের কারণগুলো থেকেও কিন্তু লিকোরিয়া দেখা দিতে পারে। তাছাড়া তো আরো রক্ত শূন্যতা, জরায়ুস্থান চুক্তি, গনেরিয়া, সিফিলিস ইত্যাদি বহু কারণ থেকেই আমাদের লিকোরিয়া হয়। আর লিকোরিয়া সবচেয়ে যে কারণটি বেশি, সেটি হচ্ছে যে আমাদের যদি ভেজা বা নোংরা অন্তর্বাস যদি পড়ে থাকে তাহলে কিন্তু আমার লিকোরিয়া হয়। তরুণীদের ক্ষেত্রে মাসিক হওয়ার মধ্যবর্তী সময় হয়ে থাকে যখন মিউকাস মেমব্রেনটা ঘন থাকে। তো এই সময় যে লিকোরিয়াটা হয় সাধারণত মিউকাস মেমব্রেন ঘন থাকার কারণেই হয়। আর বয়স্ক নারীদের ক্ষেত্রে গনোরিয়ার মতো স্বাস্থ্য সমস্যার কারণেও কিন্তু লিকোরিয়া হতে পারে। ধন্যবাদ ডাক্তার সঞ্জিতাকে। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে লিউকোরিয়ার লক্ষণগুলো কি কি? ধন্যবাদ। আসলে প্রত্যেকটি রোগেরই তো কিছু লক্ষণ আছে। লক্ষণ আছে বিধায় তো আমরা এক একটি রোগ থেকে আরেকটা রোগকে আলাদা করতে পারি। তো লিকোরিয়াও কিন্তু এই লক্ষণের ব্যতিক্রম নয়। তো লিকোরিয়াকে সাধারণত যদি আমি দুটি লক্ষণে ভাগ করি, একটি হচ্ছে স্বাভাবিক লক্ষণ, একটি হচ্ছে অস্বাভাবিক লক্ষণ। অর্থাৎ যে লক্ষণ পেলে আপনি হয়তো বা কোনো টেনশনের কারণে, যেটা স্বাভাবিক একটি লক্ষণ, এই লক্ষণগুলি যদি বলি তাহলে দেখা যাবে যে পিবার্টি, অর্থাৎ যাদের বয়স সাধারণত 9 থেকে 13 বছর, এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় লিকোরিয়া দেখা দিতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ একটি স্বাভাবিক লক্ষণ। মেনার্কি বা প্রথম মাসিক, যাকে আমরা মেনার্কি বলে, এর এই মাসিক হওয়ার আগে বা মাসিক শেষে কিন্তু অতিরিক্ত সাদা স্রাব দেখা দিতে পারে, এটাও একদম স্বাভাবিক একটি প্রক্রিয়া। সাধারণত পিরিয়ড শুরু হওয়ার 3 থেকে 4 দিন আগে এবং পিরিয়ড শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে কয়েকদিন পর্যন্ত কিন্তু এই লিকোরিয়াটা থেকে যায়। তো সাধারণত নিয়মিত মাসিকের যদি 2 সপ্তাহ পর, অর্থাৎ 14 দিনের মাথায় যখন ওভুলেশন শুরু হয় বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গমন হয়, তখন কিন্তু তলপেটে ব্যথা সহ হালকা একটু লিকোরিয়া আপনার দেখা দিতে পারে। এটা নিয়েও কিন্তু টেনশনের কোনো কারণ নেই, এটাও একদম স্বাভাবিক একটি লিকোরিয়া। স্ত্রী হরমোনের অধিক থাকার কারণেই কিন্তু এই লিকোরিয়াটি বা তলপেটে ব্যথাটা দেখা দিতে পারে। সন্তান প্রসবের 1.5 মাস থেকে 3-4 মাস পর্যন্ত লিকোরিয়া থাকতে পারে। যৌবনের শুরুতে প্রজনন অঙ্গতন্ত্রের চলাচল বেশি হওয়ার কারণেও কিন্তু আমরা এই সাদা স্রাবটা দেখা যায়।
বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও আপনার লিকোরিয়া হতে পারে। আরেকটি ব্যাপারে লিকোরিয়া হয়, সেটা হচ্ছে স্বামী স্ত্রী মিলনের সময় অর্থাৎ লাভ মেকিং এর সময় কিন্তু আমরা এই সাদা স্রাবটি দেখতে পারি। তো এখন কথা হচ্ছে, আপনি কখন ভাববেন যে আপনার লিকোরিয়াটা অস্বাভাবিক হচ্ছে? অর্থাৎ আমি যখন দেখবো যে আমার লিকোরিয়াটি প্রচুর পরিমাণে হচ্ছে, অর্থাৎ আমাকে প্যাড করতে হচ্ছে, আমার যখন মিনিস্ট্রেশন হয় তখন আমি যেভাবে প্যাড ইউজ করি ঠিক সেভাবে আমাকে প্যাড ইউজ করতে হচ্ছে, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে না, এটা আমার কাছে সাধারণ লক্ষণ নয়, এটা হচ্ছে আমার কাছে একটি অস্বাভাবিক লক্ষণ। এই লিকোরিয়ার মধ্যে যদি দেখেন যে আপনি হলুদ বা সাদা জাতীয়, হলদে বা সবুজ রঙের কোনো প্রকার ডিসচার্জ বের হচ্ছে, বা সেটা হতে পারে ফেনার মতো বা বাজে দুর্গন্ধ, এবং আমরা যেটাকে যে বলি যে নারকেল, কচি নারকেলের যে একটা অংশ থাকে যেরকম মানে ফ্লোটেড, ঠিক ওরকম ফ্লোটেড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে আপনার এই লক্ষণটি অস্বাভাবিক লক্ষণ। তো এই লিকুরিয়ার সাথে কি কি থাকবে? আপনার কোমর বা পায়ে ব্যথা থাকবে, আপনি ক্লান্ত এবং দুর্বল অনুভব করবেন, আপনার তলপেটটা ভারী ভারী মনে হবে, সাধারণত চুলকানি থাকবে, কোষ্ঠকাঠিন্য থাকবে, ঘন ঘন মাথা ব্যথা হবে, পরিপাকের সমস্যা হবে। তারপরে আরেকটি সাইন দেখলে আপনি বুঝতে পারবেন লিকুরিয়া রোগীদের দেখে, সেটা হচ্ছে যে চোখের নিচে একটা কালির দাগ পড়া। লিকুরিয়া যাদের দীর্ঘমেয়াদী লিকুরিয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বিরক্তিকর ভাব তার চেহারায় ফুটে ওঠে এবং তার চোখের নিচে একটু কালি পড়ে। তো যদিও আমার এই লক্ষণগুলি দেখলে আমি বুঝতে পারবো যে এটা অস্বাভাবিক লক্ষণ, তারপরেও কিন্তু বেশ কিছু টেস্ট আপনি করিয়ে নিতে পারেন শিওর হওয়ার জন্য, অর্থাৎ আপনার লিকুরিয়াটি আসলে কোনো ইনফেকশনে পরিণত হয়েছে কিনা এই টেস্টগুলির মাধ্যমে কিন্তু আপনি জেনে নিতে পারেন। যেমন ইউরিন আরই, ব্লাডের সিবিসি বা ইএসআর, অর্থাৎ ইএসআর এর পরিমাণটা যদি আপনার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ইনফেকশনের পরিমাণটাও বেশি হতে পারে, সেটা প্যাপ স্মিয়ার এবং বায়োপসি। তো এই ধরনের লক্ষণ যদি আপনাকে দেখা দেয় তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই দেরি না করে আপনার নিকটস্থ কোনো ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন। আপনি অনেকক্ষণ সময় নিয়ে আপনার লক্ষণগুলি বলবেন, তারা দীর্ঘ সময় নিয়ে আপনার লক্ষণগুলি শুনে একটি মেডিসিন প্রেসক্রাইব করবে, আপনি সেটা সেবন করবেন, ইনশাল্লাহ আপনি এই রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন। তাই স্বাভাবিক লক্ষণ নয়, যদি কোনো অস্বাভাবিক লক্ষণ আপনার মধ্যে দেখা দেয় তাহলে কিন্তু আপনি আর দেরি না করে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। এবং একই সাথে কিন্তু আমরা লিউকোরিয়ার লক্ষণগুলো জেনে নিলাম এবং অস্বাভাবিক লক্ষণগুলো কিন্তু ম্যাম আমাদের বলে দিলেন, এবং একই সাথে কিন্তু তিনি জানিয়ে দিলেন যে কখন আমরা একজন ডক্টরের কাছে শরণাপন্ন হতে হবে এবং কি পরীক্ষার মাধ্যমে, কি টেস্টের মাধ্যমে আমরা লিউকোরিয়া শনাক্ত করতে পারি। ম্যাম কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে আলোচনা করে বলে দিলেন। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। এবং আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আজকে কথা বলবো। সেই পর্যন্ত এখন যারা আমাদেরকে দেখছেন সকলকে আবার একটু সাদর সম্ভাষণ জানাচ্ছি। আর বলে দিতে চাই আজকে আমরা কথা বলছি লিউকোরিয়া নিয়ে। আর আমরা আছি হোমিওপ্যাথিক পাঠশালায় এবং বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের আজকের অনুষ্ঠান স্বাস্থ্য কথন। আজকে আমরা তৃতীয় পর্বে লিউকোরিয়া নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন ডক্টর লাবণী আমিন। আর আপনারা যারা সাথে আছেন তারা যদি কিছু জানতে চান তাহলে কিন্তু আমাদের কাছে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা আবার চলে যাচ্ছি লাবণী ম্যামের কাছে। ম্যাম, এই পর্যায়ে আমি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জানতে চাইবো। সেটি হচ্ছে যে আমরা দেখতে পাই যে নবজাতক জন্মের পর নবজাতক মেয়ে শিশু হলে অনেক সময় একটি সাদা স্রাবের মতো কিছু একটা দেখা যায়। তো এই বিষয়টি কি, এটি কি স্বাভাবিক? আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ ডক্টর সঞ্জিতা নেমুকে, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন। হ্যাঁ, আমাদের অনেক মারাই যারা বিশেষ করে প্রথম প্রথম মা হচ্ছেন, তারা কিন্তু আমাদের কাছে এসে বলে যে ম্যাডাম আমার বাচ্চা হয়েছে, দেখা যাচ্ছে যে 2-3 দিন পর থেকেই তার অনেক পরিমাণ হোয়াইট ডিসচার্জ যাচ্ছে। এবং শুধু হোয়াইট ডিসচার্জই না, আপনারা হয়তো জেনে অবাক হবেন যে এই হোয়াইট ডিসচার্জের সাথে কিন্তু অনেক সময় রক্ত মিশ্রিত মানে ডিসচার্জ যেতে পারে। তবে এটা নিয়ে কিন্তু ভয়ের কোনো কারণ নাই। সাধারণত জন্মের শিশুর 1 সপ্তাহের মধ্যেই এই সাদা স্রাব বা লিকুরিয়া দেখা দেয়। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মেয়ে বাচ্চার প্রথম 10 দিনে বাচ্চা জনের পথে আঠালো বা সাদা স্রাব জাতীয় এক প্রকার পদার্থ বের হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে গর্ভবতী সময়ে মায়ের শরীরে যে স্ত্রী হরমোনের আধিক্য থাকে সেটা কিন্তু গর্ভফুল দিয়ে কন্যা শরীরের ভিতরে প্রভাব ফেলে। শুধু আহ কন্যা শরীরে প্রভাব ফেলে। আর এই যে যে সাদা স্রাবের পাশাপাশি যে আমরা যে এই ঋতুস্রাবের মতো যে এক প্রকার ডিসচার্জ দেখি তাকে কিন্তু আমরা সিউডোমিনিস্ট্রেশন অর্থাৎ ছদ্মনাম বলি। এই ছদ্মমাসিক কিন্তু একটি স্বাভাবিক একটি ঘটনা, তবে এটা সাধারণত জন্মের পর থেকে প্রথম মাসের মধ্যেই দেখা যায়।
তো এই ধরনের ছদ্মমাসিক হওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেন যেহেতু গর্ভকালীন সময়ে শিশু তাদের মায়ের হরমোনের থাকে একটা সংস্পর্শে চলে আসে, তাই এমনটা হয়ে থাকে। তাই এটা নিয়ে কখনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ যখন শিশু তার মায়ের গর্ভ থাকে তখন শরীর থেকে একটি জন্মদান বিষয়ক বেশ কিছু একটা হরমোনাল সংস্পর্শ তার মধ্যে আসে, এবং এই হরমোনগুলো শিশুটির শরীরে প্রবেশ করে এবং তার সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সাহায্য করে। তো আমি কখন বুঝতে পারবো যে আমার একটি এই শিশুটির নিরাপদ নয় এবং আমি কখন ডাক্তারের শরণাপন্ন হব? হ্যাঁ, যখন আপনি অস্বাভাবিক কিছু লক্ষণ পাবেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে যে পিরিয়ডটি হচ্ছে, মানে যে রক্ত মিশ্রিত ডিসচার্জ আসছে, সেটি হয়তো 3-4 দিনের থেকে একটু বেশি পরিমাণে থাকছে, মানে অর্থাৎ বেশি দিন থাকছে, কিংবা পরিমাণেও কিন্তু দেখা যাচ্ছে যে একদম লাল বর্ণ ধারণ করছে, তখন কিন্তু আপনি দেরি করবেন না, আপনি কিন্তু দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, কোন একটা শিশু বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন। কারণ এছাড়াও কিন্তু থাকবে ওই শিশুটির ওই জায়গাটা, মানে ভেজানের জায়গাটা লাল হয়ে থাকতে পারে, এবং শিশুদের স্বাভাবিক আচরণ থেকে কিন্তু সে ব্যাঘাত ঘটতে পারে, অর্থাৎ কান্নাকাটি করতে পারে, অথবা ইচিং হতে পারে। তো এই ধরনের লক্ষণ দেখা দিলেই কিন্তু আপনি সাথে সাথে একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং আপনার সন্তানকে সঠিকভাবে ওষুধ প্রয়োগ করলে ইনশাল্লাহ এই রোগ থেকে ভালো বা সুস্থ থাকা যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম, এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে কিশোরী বয়সে, অনেক সময় দেখা যায় যে মেনস্ট্রুয়েশনের আগে কিশোরী বয়সে একটি সাদা স্রাব দেখা যায়, এটা কি স্বাভাবিক? বা যদি স্বাভাবিক না হয় তাহলে কখন আমরা ডক্টরের কাছে যেতে পারি? ধন্যবাদ। হ্যাঁ, অনেক সময় কিশোরী বয়সদের ক্ষেত্রে এই সাদা স্রাব বা লিকুরিয়া দেখা দেয়। আর বিশেষ করে অনেক মহিলারাই আমাদের কাছে এসে বলেন যে আমার মেয়ের তো এরকম অস্বাভাবিক বা স্বাভাবিক লিকুরিয়া দেখা দিচ্ছে। এটা বিশেষ করে হয় টিনেজ বয়স যাদের, অর্থাৎ 13 থেকে 19 বয়স যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই লিকুরিয়াটা বেশি দেখা দেয়। তো এটা নিয়েও আসলে কোনো টেনশন করার কারণ নেই। তারা হয়তো শারীরিক দিক থেকে কিন্তু মানসিক দিক থেকে বেশি ভেঙে পড়ে, কারণ ওই টিনেজ বয়সী মেয়েরা কিন্তু সাধারণত কোনো ডাক্তারের কাছে গিয়ে এই কথাগুলি বলতে চায় না। তাতে করে কি হয়, তাদের যে স্বাভাবিক যে কাজকর্ম, তাদের স্কুলে যাওয়া বা কলেজে যাওয়া বা বিভিন্ন সাথে মেলামেশা, এটার জন্য কিন্তু তারা অনেকটা হ্যাম্পার হয়, এবং তাদের কাজকর্মের দিক থেকে তারা অনেকটাই পিছিয়ে পড়ে। তো যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি বৃদ্ধি পেতে থাকে, তখন কিন্তু সাধারণত জরায়ু থেকে বা জরায়ুর মুখ থেকে বিভিন্ন গ্রন্থি থেকে এই সিক্রেশনটা আসে। তো এটা নিয়ে টেনশন করার মতো কারণ নেই। আর আল্লাহ তাআলা আসলে আমাদের বেশ কিছু অর্গান দিয়েছেন যেগুলো আসলে সিক্রেশন হওয়ার জন্যই, যেমন আমার চোখ, আমার ঠোঁট বা মুখ, বা আমার ভেজাইনা, এগুলো যদি শুকনা থাকে তাহলে কিন্তু আমাদের জীবন ধারণ অত্যন্ত কষ্টকর হয়ে যায়। তো এগুলো, এই জায়গাগুলো থেকে অবশ্যই কিছু না কিছু সিক্রেশন হবেই, এটা একদমই একটি স্বাভাবিক বিষয়। আর লিকুরিয়ার যে শুধুমাত্র অপকারী দিক আছে তাও কিন্তু না, এর কিন্তু বেশ কিছু উপকারী দিকও আছে। যেমন সাদা স্রাব একটু বেশি পরিমাণ পানি পানি থাকে কারণেই কিন্তু এটা আমাদের ভেজাইনাকে সফট এবং ময়েস্ট করে, এবং যা পরিষ্কার রাখতে অনেক ক্ষেত্রে সাহায্য করে। আর আমি যেহেতু আগেই বলেছি যে ইউটেরাস একটি ওপেন প্লেস, তো এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। তো অনেক ক্ষেত্রে কিন্তু এই স্বাভাবিক লিকুরিয়াটা কিন্তু এই ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে প্রতিরোধ করতে পারে। তো যার কারণে আমাদের লিকুরিয়াটা অনেক উপকারী। কিন্তু আর এটা কেন হয়, মানে কিশোরী বয়সে এই লিকুরিয়াটা কেন হয়, এটা সাধারণত বিভিন্ন ধরনের ইনফেকশন বা বলতে পারেন আপনি ক্যালবেডা অ্যাডভাকন বা ট্রাইকোমোনাস ভেজাইনাটিস, অর্থাৎ আপনার লিকুরিয়াটি যদি গন্ধযুক্ত সবুজ ফেনা ফেনা হয়, এর কারণেও আপনার এই অস্বাভাবিক লিকুরিয়াটা দেখা দিতে পারে। তাছাড়া আছে ব্যাকটেরিয়াল ভেজাইনাটিস, আছে গনোকক্কাস বা ক্যামাইবিয়া জাতীয় এই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত এই লিকুরিয়াগুলি দেখা দেয়। তবে সবচেয়ে মনে রাখার এবং সচেতনতার বিষয় এটি যে যখনই দেখবেন যে আপনার ভিতরে অস্বাভাবিক লক্ষণগুলি আছে, অর্থাৎ ইচিং, বার্নিং এন্ড বা সয়েলিং, মানে ফুলে গেছে কিংবা দুর্গন্ধযুক্ত, এগুলো যদি পান তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এগুলো আপনাকে একটি খারাপ কোনো কিছুর একটি ইঙ্গিত দেখায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। এবং আমি মনে করি আজকের আলোচনা থেকে আমাদের নারীরা যারা দেখছেন তারা অনেক বেশি উপকৃত হবেন এবং সচেতন হতে পারবেন। ম্যাম, এই পর্যায়ে কিন্তু আমি তারপর কিন্তু কথা বলবো, আরেকটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমি আপনাকে করব, সেটা হচ্ছে গর্ভাবস্থায় সাদা স্রাব নিয়ে একটি প্রশ্ন করব। সেই পর্যন্ত আমি কিছু কমেন্ট আগে পড়ে নিয়ে আসি।
আমাদের সাথে আছেন কারা, একটু নামগুলো বলে দিচ্ছি। আমাদের সাথে আছেন সালমা ইসলাম, বলছেন শুভকামনা ও দোয়া। সুদূর আমেরিকা থেকে আমাদের সালমা ইসলাম আমাদের সাথে সংযুক্ত আছেন। আমাদের সাথে আছেন রুহুল আমিন, বলছেন বাংলার অবলা নারীদের স্বাস্থ্য সুরক্ষায় চমৎকার একটি আয়োজন। অনেক ধন্যবাদ রুহুল আমিন আপনাকে, এবং আমাদের সাথে থাকুন এবং দয়া করে আপনার টাইমলাইনে এবং আপনার পছন্দের গ্রুপগুলোতে শেয়ার করে দিন। আমাদের সাথে আছেন খাদিজা মনি, শুভকামনা রইল। খাদিজা মনিকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, তিনি সুদূর রংপুর থেকে আমাদের সাথে আছেন। এবং খাদিজা মনিকে অনুরোধ করব আমাদের গ্রুপগুলোতে লাইভটি একটু দয়া করে শেয়ার করে দিবেন। আর সাথে আছেন জয়নাল আবেদিন, বলছেন শুভকামনা রইল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন এমডি মহসিন আলী, বলছেন অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু প্রশ্ন করতে ভুল করবেন না। আমাদের সাথে আছেন রকিবুল ইসলাম, বলছেন সুন্দর আলোচনা, অনেক ধন্যবাদ আপনাকে। সাথে আছেন আসলাম উদ্দিন, বলছেন একটি সুন্দর আলোচনার অনুষ্ঠান, অনেক ধন্যবাদ আসলাম উদ্দিন আমাদের সাথে থাকার জন্য, এবং অনুরোধ করব একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আছেন শফিকুল ইসলাম, বলছেন সময়োপযোগী এবং খুব প্রয়োজনীয় একটি বিষয় আলোচনা করছেন, ধন্যবাদ ম্যাম, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুর রহিম, বলেছেন সময় উপযোগী আলোচনা। খাদিজা মনি বলছেন অনেক সুন্দর আলোচনা হচ্ছে, ধন্যবাদ। আরো অনেক অনেক কমেন্ট আছে এবং আসতেই থাকবে আশা করি। যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রশ্নটি করতে ভুল করবেন না, কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, আমাদের সাথে আছেন ডক্টর ইয়াকুব সরকার স্যার। ডক্টর ইয়াকুব সরকার স্যার আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি, এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ যে স্যার আমাদের অনুষ্ঠান দেখছেন। আমি অনেক বেশি অনুপ্রাণিত বোধ করছি এবং সকলের উদ্দেশ্যে জানাতে চাই আমাদের সভাপতি স্যার কিছুদিন ধরে বেশ অসুস্থ অবস্থায় আছেন, এবং আমরা সকলে তার জন্য অনেক অনেক দোয়া করি। কারণ এই যে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম এবং এই যে স্বাস্থ্য কথন প্রোগ্রামটি কিন্তু তার একটি স্বপ্নের ফসল। তাই আমরা চাই ইয়াকুব স্যারের জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ যেন খুব দ্রুত তাকে এই রোগ থেকে মুক্ত করেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। স্যার, আপনি অনেক অনেক ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন দিবেন। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমি চলে যাব আমার আজকের আমাদের কথা বলছিলাম নিউ কোরিয়া নিয়ে, এবং এই মুহূর্তে যারা জয়েন করেছেন সকলকে বলে দিতে চাই যে আরো খুব গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু কথা বলবো, তাই লাইভটি দয়া করে শেয়ার করে দিবেন। ম্যাম, এই পর্যায়ে আমি আপনার কাছে যে প্রশ্নটি করব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তা হচ্ছে অনেক সময় দেখা যায় যে গর্ভাবস্থায় একটি সাদা স্রাব দেখা যায়। তো এই যে গর্ভাবস্থায় সাদা স্রাব বা ডিসচার্জ যে হয়, এটি কি কোনো ঝুঁকির কারণ আছে, বা কোন ঝুঁকিটি হলে, কোন লক্ষণটি দেখা দিলে যারা গর্ভাবস্থায় আছেন তারা ডক্টরের শরণাপন্ন হবেন? এবং একই সাথে আমি আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে একটা কথা, খুব কমন একটি কথা আমরা কিন্তু যখন আমাদের গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে আমরা লিউকোরিয়া নিয়ে কথা বলবো, তখন এই প্রশ্নটি অনেকের কাছ থেকে আমি পেয়েছি যে অনেকেই বলেন যে গর্ভাবস্থায় পানি ভেঙে যায়, পানি ভাঙন। এই যে পানি ভাঙা আর সাদা স্রাব, এই বিষয়টা কি একই? যদি আলাদা হয় আমি কি করে পার্থক্য করব, এবং এটি কি কোনো ঝুঁকির কারণ কিনা আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি ম্যাম। ধন্যবাদ। খুব যুগোপযোগী একটি কোশ্চেন আপনি করেছেন। আসলে আমরা সব মহিলারাই একবার গর্ভবতী হয়, আর গর্ভবতী অবস্থায় কিন্তু তাদের নানান ধরনের কমপ্লিকেশন দেখা দেয়। তার মধ্যে একটা স্বাভাবিক ব্যাপার হচ্ছে এই লিকোরিয়া। তো গর্ভাবস্থায় সাদা স্রাব নির্গত হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। অন্য সময়ের তুলনায় গর্ভাবস্থায় এর পরিমাণটা অনেক বেশি থাকে, কারণ হচ্ছে যে গর্ভাবস্থায় যে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যায় এবং যোনির আশপাশে এ সময় রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। তো গর্ভাবস্থায় জরায়ুর মুখ, অর্থাৎ যাকে আমরা সার্ভিক্স বলি, এর এর এবং যোনির দেয়ালটা সে অবস্থাতে নরম হয়ে যায়। তো এই সময় স্রাব নির্গত হওয়ার পরিমাণটা অধিকাংশ সময় বেড়ে যায়। তো প্রসবের সময় যত এগিয়ে আসে স্রাবের পরিমাণটা কিন্তু তত বাড়তে থাকে। এর কারণ হলো প্রসবের সময় যত এগিয়ে আসে বাচ্চার মাথা তত বেশি কিন্তু জরায়ুর মুখের উপর একটি চাপ সৃষ্টি করতে থাকে। এর ফলে স্রাব আরো বেশি পরিমাণে নির্গত হতে থাকে। বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে স্রাবের পরিমাণ এতটাই বেড়ে যেতে পারে যে তা প্রস্রাবের মতো মনে হতে পারে। মানে শেষের 1-2 সপ্তাহের আগে স্রাবের সাথে ঘন শ্লেষ্মা বা রক্তের মতো কিছু দেখা দিতে পারে।
অর্থাৎ এর এর নাম আমরা মানে যাকে আমরা মেডিকেল ভাষায় বলি যে শো, এটা হচ্ছে জরায়ুর এক ধরনের শ্লেষ্মা, যা জরায়ুর মুখকে সিল করে রাখে বা প্লাগ করে রাখে, তার স্রাবের সাথেই এই ডিসচার্জটা বের হয়ে আসে। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু কখনোই কোনো টেনশন করার কারণ নেই, কারণ এটি সম্পূর্ণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটা মায়ের শরীরে প্রসবের জন্য কিন্তু তৈরি হওয়ার লক্ষণই হচ্ছে এইগুলো। অর্থাৎ আপনার 36-37 সপ্তাহে কিন্তু সাধারণত এই ধরনের প্রবলেমগুলি দেখা দিতে পারে। যদিও গর্ভাবস্থায় সাদা স্রাব নির্গত হওয়াটা কিন্তু স্বাভাবিক, কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে যে কোন অবস্থাটা আমার অস্বাভাবিক এবং কখন আমি একজন ডাক্তারের পরামর্শ নিব। হ্যাঁ, সাধারণত আমাদের এই ভেজাইনাল ডিসচার্জ গুলো সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে স্রাব, একটি হচ্ছে প্রস্রাব, একটি হচ্ছে অ্যামনিটিক ফ্লুইড। শিশুর শিশুরা যখন মায়ের পেটের ভিতরে মানে একটি তরল দ্বারা আবদ্ধ থাকে বা তরল পদার্থে ভেসে থাকে, সেই তরল পদার্থটাকে কিন্তু আমরা বলি অ্যামনিটিক ফ্লুইড। তো আর যে থলের মধ্যে থাকে তাকে আমরা বলি অ্যামনিটিক স্যাক। এই অ্যামনিটিক স্যাক বা থলে ফেটে গিয়ে শরীর থেকে যে পানির মতো আঠালো পদার্থটা বের হয়, তাকে কিন্তু আমরা এই অ্যামনিটিক ফ্লুইড বা পানি ভাঙা বলি। যাকে আপনি কোশ্চেন করলেন যে অনেকে আমরা বলি যে পানি ভাঙা, হ্যাঁ, এই অ্যামনিটিক ফ্লুইডই হচ্ছে পানি ভাঙা, যাকে আমরা মেডিকেল টার্মে বলি রাপচার্ড মেমব্রেন। অর্থাৎ এই সাদা স্রাব আর পানি ভাঙাটা কিন্তু তাহলে এক জিনিস হলো না। সাদা স্রাবের বৈশিষ্ট্য একরকম, আর এই অ্যামনিটিক ফ্লুইডের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম। এখন আমি কি করে এই অ্যামনিটিক ফ্লুইড বা সাদা স্রাবের ভিতরে আলাদা করব, মানে অর্থাৎ আমি কখন বুঝতে পারবো যে আমার একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার? হ্যাঁ, অ্যামনিটিক ফ্লুইডেরও কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন অ্যামনিটিক ফ্লুইড কিন্তু সাধারণত কোনো বর্ণ এবং গন্ধহীন থাকে, মানে এটা সাধারণত কোনো গন্ধ থাকে না, আর যদিও গন্ধ থাকে সেটা হালকা একটু মিষ্টি গন্ধযুক্ত হতে পারে। এটি হালকা রক্ত বা হালকা একটু সাদা শ্লেষ্মা জাতীয় একটি ফ্লুইড থাকে, এবং অ্যামনিটি ফ্লুইড সাধারণত একটানা নির্গত হতে থাকে। এটি ফুটা ফুটাও করে অনেক সময় ঝরতে পারে, তবে হঠাৎ ফিনকির আকারে অনেক সময় এই অ্যামনিটি ফ্লুইডটা নির্গত হয়। আর আরেকটি বিষয় আমরা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে খেয়াল করা যায়, সেটি হচ্ছে যে প্রস্রাবের পর যদি ব্লাডারটা খালি হয়ে যায় এবং তারপরেও যদি আবার তরল পদার্থ নির্গত হয়, তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার একটি অ্যামনিটিক ফ্লুইড হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর কি কি ক্ষেত্রে স্রাব, সেটা তো আমি একটু আগে ব্যাখ্যাই করলাম যে সাধারণত সাদা স্রাবটা একটু হলুদ বর্ণের হবে কিংবা একটু সবুজ বর্ণের হবে, দুর্গন্ধ থাকবে। আর অ্যামনিটিক ফ্লুইডটা কিন্তু প্রস্রাবের চাইতে একটু ঘন হয়, অর্থাৎ আপনি যে লিকুরিয়াটা বলছেন বা প্রস্রাব, সেটার থেকে কিন্তু অ্যামনিটিক ফ্লুইডটা একটু ঘন হবে, যেটা গন্ধযুক্ত বা গন্ধহীন দুইটাই হতে পারে, কিন্তু প্রস্রাবের মতো কিন্তু একটু গন্ধ থাকবে না অ্যামনিটিক ফ্লুইডে। তো এই কারণগুলো দেখলে কিন্তু আমরা অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হব। তো সাধারণত 37 সপ্তাহ হওয়ার আগেই এই স্রাবের পরিমাণটা বেড়ে যায় এবং স্রাবের ধরনও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। তো যাকে আমরা পিট্রাম লেবারের লক্ষণ হিসেবে আমরা বলতে পারি। তো যদি দেখা যায় যে আপনার ভালভা বা যোনিমুখটা ফুলে গেছে বা গন্ধবিহীন কোনো সাদা স্রাব নির্গত হচ্ছে, বা ফলে প্রস্রাবের সময় বা আপনি শারীরিক কোনো মিলনের সময় কোনো ব্যথা অনুভব করছেন বা চুলকানি হচ্ছে বা বার্নিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো ইনফেকশনের দ্বারা আক্রান্ত হচ্ছেন। তো এ সময় কিন্তু আপনি মোটেও দেরি করবেন না এবং সাথে সাথে আপনি একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন। তবেই কিন্তু আপনি আপনি এবং আপনার বাচ্চাটাকে সুরক্ষা রাখতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে, এবং আমি কিন্তু মন্ত্রমুগ্ধের মতো আপনার কথাগুলো শুনছি। অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন এবং আশা করি আজকের এই আলোচনা থেকে কিন্তু অনেক বেশি উপকৃত হবে অনেকেই। এবং ম্যাম আজকে কিন্তু আপনারা জানেন যে আমরা কথা বলে ফেলেছি অলরেডি যে নবজাতকের সাদা স্রাব, কিশোরী বয়সে সাদা স্রাব এবং গর্ভাবস্থায় যে সাদা স্রাব হয় তা নিয়ে কিন্তু কথা বলে ফেলেছি অলরেডি। আর এরপর সমস্যার কথা অনেক বললাম, সমাধান নিয়েও কথা বলবো। আমরা অবশ্যই ম্যামের কাছ থেকে কিন্তু খুব সুন্দর করে বিস্তারিত ভাবে জেনে নিব এই লিউকোরিয়ার প্রতিকার সম্পর্কে। কিন্তু সেই কথাটি জানবো আর কিছুক্ষণ পরে। আর থাকবো আর অল্প কিছুক্ষণ সময়, থাকবো 10:30 পর্যন্ত। তাই যদি কেউ কোনো প্রশ্ন করতে চান তাহলে কিন্তু করে ফেলতে পারেন। আর আপনাদেরকে একটু জানিয়ে দিই যে আজকে কিন্তু আমাদের সাথে ছিলেন আমাদের আজকের অতিথি ডক্টর লাবণী আমিন আপু, এবং আমরা কথা বলছিলাম কিন্তু লিউকোরিয়া নিয়ে। আর লাবণী আমিন আপুর পরিচয়টি আরেকবার বলে দিচ্ছি। ডক্টর লাবণী আমিন, ক্রনিক ফিজিশিয়ান অ্যান্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, ডিএইচএমএস, বিএইচএমসি ঢাকা, এমএসএস অর্থনীতি, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক ভারপ্রাপ্ত সম্পাদক,
POHF, এবং তিনি কিন্তু প্র্যাকটিসিং ডক্টর এবং প্র্যাকটিস করছেন কিন্তু দোনোটি চেম্বারে কিন্তু তিনি প্র্যাকটিস করছেন। আপনারা চাইলে যদি কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এই গ্রুপের মাধ্যমে। এছাড়া বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামেও কিন্তু আমরা তার তথ্যটি দিয়ে দিয়েছি, চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করে দিতে পারবেন। তিনি প্র্যাকটিস করছেন সেফ হেলথ হোমিও কেয়ার, আশাবো, বালুরমাঠ, ঢাকা। এছাড়া তিনি আরেকটি জায়গায় প্র্যাকটিস করেন, HD হোমিও সদন, মতিঝিল, ঢাকা। ধন্যবাদ সকলকে, এবং যারা এই মুহূর্তে জয়েন করেছেন তাদেরকে জানিয়ে দিলাম দয়া করে লাইভটি আবার শেয়ার করে দিবেন। যারা দেখছেন আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং লাইভটি শেয়ার করে দিবেন। আচ্ছা, এই মুহূর্তে আমি কিছু প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি ম্যাম, আমি কিছু প্রশ্ন নিব। অনেক অনেক কমেন্ট তো অলরেডি আসছে, কমেন্টগুলো আমি পড়বো একদম শেষ মুহূর্তে, কিন্তু আমি কমেন্টগুলো পড়ে দিব। কিন্তু তার মধ্যে থেকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ম্যাম আমি আপনাকে করতে চাই এখন। সেই প্রশ্নটি হচ্ছে যে আমার মনে হয় যে এই প্রশ্নটি আরো অনেকের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমাদের সাথে আছেন রুহুল আমিন, তিনি প্রশ্ন করেছেন যে সাদা স্রাবের সাথে দুর্বলতার কোনো সম্পর্ক আছে কিনা। ওকে ম্যাম, আসলে কিন্তু অনেক নারীরাই কিন্তু এই কথাটি বলে থাকে যে অনেক দিন ধরে এই সাদা স্রাবের কারণে অনেক বেশি পরিমাণে হচ্ছে, তাই যা খাই গায়ে লাগে না, যতই খাচ্ছি ম্যাম শুকায় যাইতেছি। অনেকেই বলে যে এটার জন্য তো কোমর ব্যথা করতেছে, দিনে দিনে আমি খুব দুর্বল হয়ে যাইতেছি সাদা স্রাবের কারণে। আসলে কি বিষয়টি ঠিক? সাদা স্রাবের সাথে দুর্বলতার কি কোনো সম্পর্ক আছে? এত গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন রুহুল আমিন, এবং আপনার কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি ম্যামের কাছে। ম্যাম। ধন্যবাদ। আসলে এই বিষয়টি হয়, দেখা যায় যে পেশেন্টের চাইতে এই বিষয়ে সবচেয়ে বেশি টেনশন যুক্ত থাকেন পেশেন্টের অভিভাবক অর্থাৎ মারা। আমি যেহেতু একজন ফিমেল ডক্টর, তো বেশিরভাগই আমার ক্ষেত্রে ফিমেল পেশেন্ট আসে। তো একজন পেশেন্ট যখন আসে তখন কিন্তু সে তার মা আমাকে বলে যে ম্যাডাম আমার মেয়ের তো অনেক বেশি সাদা স্রাব হচ্ছে, ও দিন দিন শুকিয়ে যাচ্ছে, ও খেতে পাচ্ছে না। তো ম্যাডাম আপনি এখন কি বলেন, আমি তো ওর কাছে ট্রিটমেন্ট করতে চাচ্ছি। তো আসলে ব্যাপারটা কিন্তু তা না। কারণ আমি প্রথমেই কিন্তু আপনাকে একটা জিনিস জানিয়েছি যে আল্লাহ তাআলা আমাদের ভিতরে বেশ কিছু অর্গান দিয়েছেন যেগুলো শুধুমাত্র সিক্রেশন হওয়ার জন্যই। তার ভিতরে চোখ, মুখ এবং ভেজাইনা একটি, এগুলো ভেজা থাকবে, এটাই স্বাভাবিক। আমি যদি এখন আপনাকে বলি যে আপনি যদি সারাদিনে কয়েকবার একটু বেশি পরিমাণে থুতু ফেলেন কিংবা আপনি যদি একটু বেশি পরিমাণে কান্নাকাটি করেন, তাহলে কি আপনি নিজেকে দুর্বল বোধ করেন? অ্যান্সারটি অবশ্যই আসবে না। ঠিক সাদা স্রাবও ঠিক এরকমই একটি প্রক্রিয়া। যদি আপনার সেটা স্বাভাবিক সাদা স্রাব হয়, তাহলে কিন্তু এটা ওজন কমার সাথে কিংবা দুর্বলতার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, যদি আপনার এটা অস্বাভাবিক সাদা স্রাব হয়, যেটা আমি একটু আগে আপনাকে ব্যাখ্যা করেছিলাম, যে ইচিং থাকবে, গন্ধ থাকবে, একটা কালার চেঞ্জ হবে বা কোনো রক্ত মিশ্রিত থাকবে, এবং সাথে আরো কোনো লক্ষণ যদি আপনি পান, তবে কিন্তু আপনি অবশ্যই এখানে একটু দুর্বলতা ফিল করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমার স্রাবটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক। তো স্বাভাবিক স্রাবের ক্ষেত্রে শরীর দুর্বল হয়ে যায়, এটা কিন্তু একদমই ভুল কথা। এটা একদমই ভুল কথা। তো এটা নিয়ে অন্তত আমি আমার মাদেরকে বলবো যে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আপনারা যদি ভালো ট্রিটমেন্ট করেন তাহলে অবশ্যই এই রোগ থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ। ম্যাম, এই প্রশ্নের সাথে সাথে আমি আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, যে এই প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেকেই আমাদের কাছে জানতে চান এই বিষয়টি নিয়ে। সে প্রশ্নটি আমি আপনার কাছে করছি যে আমরা খুব কমন একটি টেস্টের কথা শুনি, ভায়া টেস্ট। এই ভায়া টেস্টে কি আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি খুব সংক্ষেপে, কারণ সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। আমি সংক্ষেপে জানতে চাচ্ছি ভায়া টেস্ট। ধন্যবাদ। ভায়া অর্থাৎ ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, যাকে আমরা ভায়া বলে থাকি। এই ভায়া সাধারণত এক ধরনের এক প্রকার স্ক্যানিং টেস্ট। এটা সাধারণত মেয়েদের জরায়ুটা ভালো আছে কিনা, অর্থাৎ কোনো প্রকার ইনফেকশন আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য সাধারণত এই ভায়া টেস্টটি হয়ে থাকে। আর বর্তমানে এই ভায়া টেস্টটি অনেক বেশি প্রচলিত একটি টেস্ট। এটি খুব অল্প দামের মধ্যে যে কোনো হাসপাতাল থেকে আপনি এই টেস্টটি করে নিতে পারেন। সাধারণত একটি বিবাহিত মহিলার মানে ম্যাক্সিমাম 30 বছর ওভার হয়ে গেলে 3 বছর অন্তর অন্তর এই টেস্টটি করিয়ে নেওয়াটা ভালো। তাতে করে কিন্তু আপনি আপনার ইউটেরাসের অবস্থানটা বুঝতে পারবেন। আর ভায়া টেস্টের ভিতরে কি, এটা সাধারণত আপনার ইউটেরাসে একটু পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড ঢেলে দিবে। যদি দেখা যাচ্ছে যে ইউটেরাসের কালারটি ডিসকালার হয়ে যাচ্ছে অথবা অন্য কোনো কালার হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনি কোনো না কোনো কারণে কোনো ইনফেকশন দ্বারা এফেক্টেড। আর যদি দেখা যাচ্ছে না, এটা কোনো প্রকার কালার পরিবর্তন হয় না, স্বাভাবিক আছে, সুন্দর আছে,
তাহলে কিন্তু বুঝতে হবে যে না, আপনি আপনার ইউটেরাসটি ভালো আছে। তো এজন্যই আমি আমার প্রিয় মা বোনদেরকে বলবো, আপনারা অন্তত 3 বছর অন্তর অন্তর আপনারা এই ভায়া টেস্টটি করান। কারণ ভায়া টেস্টের মাধ্যমে কিন্তু আপনি খুব নিশ্চিন্তে বলতে পারছেন যে আপনি আপনার যে ফিমেল অর্গানটা ভালো আছে এবং সুস্থ আছে। তো এইটাই হচ্ছে আসলে সাধারণত ভায়া টেস্ট, যাকে আমরা মহিলাদেরকে দিয়ে থাকি আর কি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম, এবং অনেক বেশি তথ্যবহুল আজকের এই অনুষ্ঠানটি। আশা করি অনেক বেশি আমরা উপকৃত হব আপনার এই তথ্যবহুল অনুষ্ঠানের মাধ্যমে। ম্যাম, এই পর্যায়ে আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, আমি সেই প্রশ্নটি আপনার কাছে করে ফেলতে চাই। এবং তারপরে কিন্তু বলেছিলাম যে আমরা কিন্তু আজকে লিউকোরিয়ার প্রতিকার নিয়েও কথা বলবো। আচ্ছা ম্যাম, এই পর্যায়ে আমাদের সাথে আছেন মাহমুদ আক্তার, এবং তিনি প্রশ্ন করেছেন যে অনেক নারীদেরকে দেখা যায় যে স্যাভলন বা জীবাণুনাশক ব্যবহার করছে লিউকোরিয়া বা সাদা স্রাবটি পরিষ্কার করার জন্য। তো এতে কোনো মারাত্মক কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা, এটি ব্যবহার করা যাবে কিনা, এটি জানতে চেয়েছেন মাহমুদ আক্তার। ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য ম্যাম। আমিও ধন্যবাদ জানাচ্ছি মাহমুদ আক্তারকে, কারণ ওনার মাধ্যমে হয়তোবা আমি এই মেসেজটা অনেক নারীদেরকে দিতে পারবো। না, আসলে স্যাভলন বা ডেটল ব্যবহার করা মোটেও উচিত নয়। যদিও লিকোরিয়ার প্রথম যে শর্তটা, লিকোরিয়া থেকে মুক্তি পাওয়ার যে প্রথম আমাদের কাজটি, সেটি হচ্ছে পার্সোনাল হাইজিন মেনটেন করা। কিন্তু পার্সোনাল হাইজিন মেনটেন করা মানেই কিন্তু এই নয় যে আপনি সেখানে স্যাভলন কিংবা জীবাণুনাশক কোনো ঔষধ ব্যবহার করবেন। এছাড়াও কিন্তু আপনি পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারেন। কেননা আমাদের মাসিকের রাস্তায় বেশ কিছু ভালো জীবাণু থাকে, যাকে আমরা ল্যাক্টোভেসেল বলে থাকি। এই ল্যাক্টোভেসেলে যদি আমরা ভেজাইনাতে ডেটল বা কোনো জীবাণুনাশক ঔষধ ব্যবহার করি, তাহলে কিন্তু সেই ল্যাক্টোভেসেলটা ধ্বংস হয়ে যায়। এবং এর ফলে আমাদের ভিতরে কিন্তু সেই যে খারাপ ব্যাকটেরিয়াগুলি কিন্তু গ্রো করার একটা সুযোগ পেয়ে যায়। তাই কখনোই আপনার ভেজানাতে ডেটল, স্যাভলন কিংবা আপনি জীবাণুনাশক কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি খুব বেশি পরিমাণ সাদা স্রাব থাকে, তাহলে কিন্তু আপনি কুসুম কুসুম গরম পানির ভিতরে একটু লবণ মিশ্রণ করে সেটা ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ এই কাজটি করলে কিন্তু আপনি কিঞ্চিত হলেও একটু সাদা স্রাব থেকে মুক্তি পেতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে, এবং একই সাথে কিন্তু আমরা বুঝিয়ে নিলাম প্রতিকারটি ম্যাম। তারপরও আমি, যারা এই মুহূর্তে জয়েন করেছেন এবং যে আপুরা আমাদেরকে দেখছেন, তাদের সুবিধার্থে, তাদের জ্ঞাতার্থে আমি আপনাকে আবার একটু অনুরোধ করতে চাই যে আপনি লিউকোরিয়া থেকে বাঁচার উপায়, লিউকোরিয়া প্রতিকারের উপায় একটু যদি আরেকবার খুব সংক্ষেপে পয়েন্ট আউট করে আমাদের সাথে শেয়ার করুন, এবং এর কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা আছে কিনা আপনি আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ। আসলে প্রত্যেকটি রোগকে আমরা যদি প্রতিকার করার চেষ্টা করি বা প্রতিরোধ কোনো ব্যবস্থা গ্রহণ করি, তাহলে কিন্তু অল্প একটু হলেও সেই রোগটা থেকে আমরা মোটামুটি ভাবে বেঁচে যাই। তো লেকোরিয়ার যে ফার্স্ট টার্মটা প্রতিকার, সেটা হচ্ছে যে আপনার যেটা বললাম আমি, পার্সোনাল হাইজিন মেনটেন করা। আপনি অবশ্যই আপনার ভেজাইনাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ভেজা মুক্ত রাখবেন। দেখা যায় যে আমরা মহিলারা অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমাদের কাপড়টা ভিজিয়ে রাখি, এখানে আমার অন্তঃবাসটা আমার ভিজে যায়, এবং সে ভেজা অবস্থায় দেখা যাচ্ছে আমি বাথরুমে কাপড় ধুচ্ছি, আমি টয়লেট পরিষ্কার করছি, গোসল করছি, এই যে 2-3 ঘন্টা সময় আপনি একটা ভিজা অন্তর্বাস করে থাকলেন, এই কারণেও কিন্তু আপনার লিকোরিয়াটা দেখা দিতে পারে। কিন্তু না, এই কাজটি করা যাবে না। আপনি কাপড় চেঞ্জ করে তারপরে আপনি সাংসারিক যা কাজ কর্মগুলি আছে সেগুলো করবেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এই অন্তর্বাসগুলি অবশ্যই কিন্তু মানে সুতির ব্যবহার করব, কারণ সুতি অন্তর্বাস ব্যবহার করলে কিন্তু এই লিকোরিয়াটা হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। আর এছাড়া আপনি বেশি পরিমাণ শাকসবজি, ফলমূল, পর্যাপ্ত পানি তো খাবেনই, পর্যাপ্ত পরিমাণ ঘুম বিশ্রাম নিতে হবে। আরেকটি ব্যাপার যেটা আমি কারণ বলেছিলাম যে জন্ম নিয়ন্ত্রণ করি, এই জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়াটা কিন্তু আপনাকে নির্দিষ্ট সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাকে এটা বন্ধ করতে হবে। আপনি যদি এটা নির্দিষ্ট সময় বন্ধ না করেন, তাহলে কিন্তু আপনার হরমোনে ইমব্যালেন্স দেখা দেবে এবং ফলশ্রুতিতে আপনার এই লিকোরিয়াটা দিন দিন বেড়েই যাবে। তো আমার যথাসময়ে আপনার ডায়াবেটিস টেস্ট করা, এবং আরেকটা বিষয় আমার না বললেই নয়, যেটা হচ্ছে যে আমাদের আমাদের এখনো গ্রামের অনেক মহিলারা, তাদের কিন্তু এই মাসিকের সময় কিন্তু তারা অনেক সময় প্যাড ব্যবহার করে না। দেখা যায় যে তারা ঘরের যে কিছু পুরোনো কাপড় থাকে এগুলো কিন্তু তারা ব্যবহার করে, কিন্তু দেখা যায় যে এই কাপড়গুলো তারা বারবার ব্যবহার করে। কিন্তু না, এটা করা যাবে না। আপনি কাপড়টি অবশ্যই ভালো করে ডেটল, স্যাভলন দিয়ে, জীবাণুনাশক কোনো কিছু দিয়ে ধুয়ে কড়া রোদে শুকাবেন, এবং এই একটি কাপড় 3 মাসের বেশি আপনি ব্যবহার করবেন না।
আর যারা প্যাড ব্যবহার করেন তাদের তো অবশ্যই 4 থেকে 6 ঘন্টার মধ্যে আপনার সেই প্যাডটাকে চেঞ্জ করতে হবে। তো এভাবে যদি আমরা আসলে সচেতন হই তাহলে কিন্তু আমার লিকুইড প্রতিরোধ করা সম্ভব। আর সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটা হচ্ছে লজ্জা। আপনি আপনার লজ্জাটি ভেঙে আপনি আপনি একজন নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নিন, তাহলে অবশ্যই আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আর হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ এই লেকুরিয়ার খুব ভালো ট্রিটমেন্ট আছে। আপনার নিকটস্থ কোনো ডাক্তারের কাছে গিয়ে আপনি যদি আপনার সমস্ত লক্ষণগুলো তাকে বুঝিয়ে বলতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই রোগ থেকে নিরাময় পেতে পারেন। তাই আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, আর লজ্জা নয়, আপনাদের যে কোনো সমস্যা হলে লেকুরিয়া সংক্রান্ত যে কোনো জটিলতাই হোক না কেন, আপনারা সেটা ডাক্তারের কাছে পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে, এবং এত সুন্দর করে আজকে আপনি লিউকোরিয়া নিয়ে আলোচনা করলেন এবং তার প্রতিকার নিয়েও কিন্তু আলোচনা করলেন। এবং সময় কিন্তু বলছে যে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিদায় নিতে হবে। সেই পর্যন্ত আমি কিছু কমেন্ট পড়ে আসব। এবং আপনাদের মনে আছে কিনা আমি কিন্তু বলেছিলাম যে একদম শুরুতে বলেছিলাম যে আমি ম্যামের কাছে খুব ব্যক্তিগত একটি প্রশ্ন আমি করব। আশা করি সেই প্রশ্নের উত্তর ম্যাম আমাকে দিবেন, এবং সেই প্রশ্নের উত্তরে হয়তোবা আমরা অনেকেই উপকৃত হব। ম্যামের কাছে সেই প্রশ্নটা শুনে নিব একদম শেষ মুহূর্তে। এই পর্যন্ত আমি কিছু কমেন্ট পড়ে আসি। আমাদের সাথে আছেন ডক্টর সাজিদ, বলছেন নাইস ডিসকাশন, ওকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন শাহানা রেবা, বলছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিওএইচএফ কে এত সুন্দর শিক্ষণীয় প্রোগ্রামের আয়োজন করার জন্য। ধন্যবাদ ডক্টর লাবণী আমিন ও ডক্টর সানজিদা ইয়াসমিনকে। এভাবেই দেশের মা ও বোনদের সচেতন করে তোলাই হোক বিওএইচএফ এর উদ্দেশ্য ও লক্ষ্য। অনেক ধন্যবাদ শাহানা রেবা ম্যাম আপনাকে, এবং আপনিও আমাদের অতিথি হিসেবে আমরা আপনাকে পেয়েছিলাম, এবং আপনি কথা বলেছেন পিউবার্টি নিয়ে। আশা করি সেই প্রোগ্রামটিও আমাদের যারা দেখেছেন তারা অনেক বেশি উপকৃত হয়েছেন, এবং যারা দেখেননি বা আজকের প্রোগ্রামটি যারা মিস করেছেন তাদেরকে কিন্তু আমরা অনুরোধ করব, আপনারা কিন্তু চাইলেই আমাদের এই প্রোগ্রামটি দেখে নিতে পারেন, কারণ এই প্রোগ্রামটি শেষ হওয়ার পর এটা কিন্তু রেকর্ড হিসাবে থেকে যাবে। তাই আপনারা কিন্তু আমাদের টাইম লাইনে এবং বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের গ্রুপে, এছাড়া হোমিওপ্যাথিক পাঠশালা গ্রুপে আপনারা কিন্তু এই লাইভটি পেয়ে যাবেন। এছাড়া আমাদের চ্যানেলের যে ইউটিউব আছে, ইউটিউব লিঙ্কেও কিন্তু এই ভিডিওটি আমরা আপলোড করে দিব। তাই কিন্তু আপনারা চাইলে আপনাদের সময় ও সুযোগ মতো আপনারা কিন্তু লাইভটি দেখে নিতে পারবেন। আমাদের সাথে আছেন জয়নাল আবিদিন, বলছেন প্রাণবন্ত আলোচনার জন্য সঞ্চালক ও আলোচককে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে আছেন শিরিন আক্তার, বলছে সানজিদা নিমু আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য। আপনাকেও অনেক বেশি ধন্যবাদ। সালমা ইসলাম সুদূর আমেরিকা থেকে আমাদেরকে দেখছেন। আমি খুবই ধন্যবাদ আপুকে জানাতে চাই, কারণ তিনি আমাদের প্রোগ্রাম, এখন আমরা জানি যে এই সময় তিনি আমাদের প্রোগ্রামটা জেগে জেগে দেখছেন, তাই অনেক ধন্যবাদ আপনাকে। সালমা ইসলাম বলছেন সুন্দর আলোচনা, মনোমুগ্ধকর। ডক্টর ইয়াকুব আলী স্যারকে ধন্যবাদ। আর দুঃখিত হলাম ওনার অসুস্থতার কথা শুনে। ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ সুস্থ এবং দীর্ঘ জীবন দান করুক। অনেক ধন্যবাদ আপনাকে। আর শাহানা রিবা আরেকটি কমেন্ট করেছেন, চমৎকার আলোচনা, মহিলাদের অনেক জটিল সমস্যার সমাধান হচ্ছে খুব সহজে আজকের আলোচনা থেকে। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় দুজন স্বনামধন্য চিকিৎসককে, যাদের প্রাণবন্ত আলোচনায় সকল নারী উপকৃত হবে। হ্যাঁ, আমরা তাই চাই, এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একটি মানুষ উপকৃত হয়, একটি নারীও যদি উপকৃত হয়, তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানের সার্থকতা। ওকে, আমাদের সাথে আছেন ডক্টর বিপুল চৌধুরী। ডক্টর বিপুল চৌধুরী স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আমাদের ভারপ্রাপ্ত সভাপতি বিওএইচএফ, এবং অনেক বেশি গর্বিত বোধ করছি তিনি আমাদের প্রোগ্রাম দেখছেন। আপনাকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি। আর তিনি বলেছেন খুবই প্রাণবন্ত আলোচনা, প্রয়োজনীয়, সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ স্যার আপনাকে। আছে দেবাশিস মন্ডল, বলছেন ভেরি নাইস ডিসকাশন। ওকে, আপনাকেও ধন্যবাদ। মহসিন আলী বলছেন সুন্দর আলোচনা হচ্ছে, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ রাইসুল ইসমাইল খান, এবং আপনারা জানেন যে তিনিও কিন্তু আমাদের একটি খুব সুন্দর প্রোগ্রাম উপস্থাপনা করছেন, সুস্বাস্থ্য হোমিওপ্যাথি। প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠানটি আমাদের হবে, এবং আশা করব আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি থেকে অনেক বেশি উপকৃত হবেন। ধন্যবাদ রাইসুল ইসমাইল খান, তিনি বলছেন ভেরি গুড। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমাদের সাথে আছেন শিরিন আক্তার, বলছেন বেবিদের লিউকোরিয়া অনেকের জানে না, তাই ইনফরমেটিভ ডিসকাশনের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সাথে আছেন খাদিজা মনি, বলছেন লিউকোরিয়া নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে, আশা করি ভুল আজ
অনেকটাই শুধরে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে মানুষের ভুলগুলো যেন কেটে যায় এবং শুদ্ধ হোমিওপ্যাথির প্রচার যেন হয়। অনন্য মান্নান স্যার আছেন আমাদের সাথে, বলছেন সুন্দর ও সাবলীল আলোচনা, চমৎকার তথ্যবহুল পরিবেশনা। ধন্যবাদ লাবণী আমিনকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন আসলাম উদ্দিন, শ্রদ্ধেয় লাবণী আমিন ম্যাম এবং সানজিদা ইসলাম ম্যামকে অনেক ধন্যবাদ। প্রাণবন্ত উপস্থাপনের সাথে মনোমুগ্ধকর আলোচনা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন রুহুল আমিন। লিউকোরিয়ার সাথে শারীরিক দুর্বলতার সম্পর্ক আছে কিনা আমরা কিন্তু প্রশ্নের উত্তরটি দিয়ে দিয়েছি, আশা করি আপনারা উত্তরটি আপনি পেয়েছেন। আরো অনেক 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 কমেন্ট আসছে এবং সত্যি আমি আসলে সবাইকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে যদি বাকি কমেন্টগুলো পড়তে থাকি আমার মনে হয়নি আজকে অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারবো। ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে দেই যে সামনের সপ্তাহে কিন্তু আমরা ঠিক 9:30 থেকে 10:30 পর্যন্ত আমরা কিন্তু এই অনুষ্ঠানে চলে আসবো, আবার লাইভ নিয়ে চলে আসবো। এবং সেদিন কিন্তু আমরা কথা বলবো ব্রেস্ট টিউমার নিয়ে, নারীদের টিউমার এবং ব্রেস্ট টিউমার নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে আলোচক হিসেবে থাকবেন ডক্টর শিরিন আক্তার। এবং সেই অনুষ্ঠানটি দেখার জন্য কিন্তু সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে শেষ মুহূর্তে এসে যেই প্রশ্নটা আমি করব বলে শুরু থেকে বলছিলাম, আবার চলে আসি লাবণী আপুর কাছে। লাবণী আপু, আপনি তো অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন এবং আমি জানতে পেরেছি যে আপনি বিভিন্ন ব্যাংকে কিন্তু জব পেয়েছিলেন, অনেক বেশি অপরচুনিটি আপনার ছিল। আমরা জানি বাংলাদেশে অর্থনীতি নিয়ে সাইন করার বা ভালো একটি ব্যাংকে জব করার অনেক ক্ষেত্র আছে। সেই সব কিছু তুচ্ছ করে আপনি হোমিওপ্যাথিতে এসেছেন, হোমিওপ্যাথিতে ভালোবেসে হোমিওপ্যাথিকে আপন করে নিয়েছেন। তো এই পর্যায়ে এসে, আপনার জীবনের এই পর্যায়ে এসে কখনো কি মনে হয়েছে যে আপনার সিদ্ধান্তটি ভুল ছিল? আপনি নিজেকে কতটুকু সফল বলে মনে করেন? কিংবা আপনার নিশ্চয়ই অনেক বন্ধু বান্ধব আছে যারা আপনার সহপাঠী ছিল, তারা বিভিন্ন সেক্টরে আছে, তাদের সাথে আপনার সফলতাকে আপনি কি করে তুলনা করবেন? খুবই ব্যক্তিগত প্রশ্ন। তারপর আমি ম্যামের কাছে জানতে চাচ্ছি যে আপনি এই বিষয়টিকে কেমন ভাবে নিচ্ছেন, আপনি কতটুকু সফল বলে নিজেকে মনে করেন এই হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে, হোমিওপ্যাথি প্র্যাকটিস করে? ধন্যবাদ সঞ্জিতা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দরভাবে আপনি অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন। এখন যে কোশ্চেনটা করেছেন সেটা আসলে একটি হার্ড টাচ কোশ্চেন। আমি জানি না আসলে এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিব। তো যাই হোক, আসলে প্রথম প্রথম যখন আমি প্র্যাকটিস করতাম তখন হয়তো বা আমার কাছে অনেক কম পেশেন্টই আসতো, কারণ সফলতা উম, তার ভাষায় কেমন আমি জানি না, কিন্তু সফলতা হতে গেলে কিন্তু আসলে অনেকটা চড়াই উতরাই পার করতে হয়। আর লাইফে সফলতা হতে গেলে আমাকে স্ট্রাগল করতে হয়, প্রচুর অধ্যবসায় করতে হয় এবং আমার কর্মের প্রতি অনেকটা সততা থাকতে হয়। তবেই তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে একটা সফলতার দিকে এগিয়ে যাব। তো হ্যাঁ, প্রথম প্রথম যখন আমি প্র্যাকটিস করতাম তখন দেখা যেত রোগীর পরিমাণ কম থাকতো। তা আমি তখন হতাশ হয়ে যেতাম যে আসলে আমি কি ভুল করছি, আমি আমি কেন আজকে একজন ব্যাংকার হলাম না, কিংবা আমি কেন অন্য কোনো লাইনে কেন জব করলাম না। কিন্তু পরক্ষণে আমার কাছে মনে হতো যে বাংলাদেশের এখনো অনেক নারীরা আছে যারা সুবিধা বঞ্চিত, যারা কিন্তু অনেকেই ভালো করে কোনো ডাক্তারের কাছে যেতে পারেন না, ভালো কোনো ডাক্তার কাছে তারা যেতে পারেন না এবং তাদের প্রবলেম গুলি শেয়ার করতে পারেন না। আর যদিও বা কোনো ডাক্তারের কাছে তারা যান, দেখা যায় যে তাদের ফিমেল অর্গান গুলো আর রক্ষা করার মতো অবস্থা তখন তাদের থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এই ধরনের জটিল জটিল অঙ্গগুলোকে রক্ষা করার জন্য কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। তো এরকম যখন আমি কোনো পেশেন্টকে ভালো করি তখন কিন্তু সেই পেশেন্টকে এসে আমাকে বলে যে ম্যাডাম, আপনি আমার জন্য আজকে যা করেছেন তা হয়তো আমি জীবনেও কোনোদিন ভুলবো না, আমি আপনার কাছে জায়নামাজে বসে বসে আপনার জন্য দোয়া করি। এই যে একটা দোয়া পাওয়া, এই যে একটা নারীর মুখে হাসি ফুটানো এবং সাথে তার পরিবারের মুখে হাসি ফুটানো, আমি কিন্তু এই হাসিটাকে, দোয়াটাকে কিন্তু আমি সফলতা মনে করি। আমি কিন্তু মনে করি যে আমার সফলতা সেই জায়গাতেই যে আমি কোনো মানুষকে সুস্থ করে দিতে পেরেছি। আর আমার কাছে আরো বেশি ভালো লাগে যখন দেখি আমার এই ফ্রেন্ড সার্কেলরা, যখন তারা কোনো না কোনো রোগে ভোগেন বা যন্ত্রণায় ভোগেন, তখন কিন্তু তারাই আমার কাছে এসে আহ, মানে একটুখানি আরামের জন্য বা একটুখানি সুস্থ থাকার জন্য কিন্তু তারা আমার কাছে আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তা আমি যখন তাদেরকে সফলভাবে ট্রিটমেন্ট করি তখন তারা একটা প্রসন্ন হাসি হাসেন এবং আমাকে তারা যথেষ্ট পরিমাণে দোয়া করে যান। তো এই জিনিসটা কাছে কিন্তু আমি সবসময় মনে করি যে না, আমি কখনোই ভুল করিনি। আমি যে পেশাতে আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা পেশাতে আছি
এবং আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন এই পেশাটাকে ধরে রাখতে পারি। এটাই হচ্ছে আপনার কাছে আমার চাওয়া। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে, এবং আমরা জানি যে আপনি অনেক বেশি ব্যস্ত সময় পার করেন। সেই ব্যস্ততার মাঝে সংসার, হোমিওপ্যাথি প্র্যাকটিস এবং চেম্বার সামলে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আশা করি আপনি আবার অতিথি হয়ে এমনই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আমাদের মাঝে আসবেন, এবং আমরা অনেক বেশি উপকৃত হব আপনার মাধ্যমে। ম্যাম, একেবারে সময় শেষ হয়ে গেছে, খুব সংক্ষেপে আপনাকে বিদায় নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্জিদা নিমুকে। আসলে আপনি যে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এই অনুষ্ঠানটি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কথার মাধ্যমে আজকে কিন্তু আমি আমার বেশ কিছু কথা আমি আমার ফেসবুক ভাইদেরকে এবং অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সকল বন্ধুদেরকে বলতে পেরেছি, যেটা হতো আমার ভিতরে একদম মনে লুকানো কিছু কথা, যে কথাগুলি হয়তো বা আমি কখনোই এইভাবে কাউকে বলতে পারতাম না। এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি বেসিক্যালি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামকে, যারা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। কেননা এরকম একটা অনুষ্ঠান আমাদের বাংলাদেশে দরকার আছে। আমাদের অনেক মহিলারাই আছেন যারা আসলে তারা নিজেদের রূপ সম্পর্কে অসচেতন, তারা নিজেরাও জানে না যে আমি কিভাবে কোথায় যাব, কোথায় গেলে আমি একজন ভালো ট্রিটমেন্ট পাবো, বা আমি আমার এই যে গুরুত্বপূর্ণ অর্গানগুলি বাঁচাতে পারবো। তা আমি সেই সকল নারীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই আপনাদের রূপগুলোকে লুকিয়ে রাখবেন না, আপনারা একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন, ভালো ডাক্তার দেখাবেন এবং সুস্থ থাকবেন। আর যারা আজকে আমার এই অনুষ্ঠানে সাহায্য করেছে, সমস্ত শিক্ষক, আমি একটু আগে শুনলাম যে আমাদের শ্রদ্ধেয় বিপুল স্যার, অনন্য মান্নান স্যার সহ আরো যারা এই অনুষ্ঠানকে দেখছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তারা আমার এই অনুষ্ঠানটি দেখে আমাকে আরো বেশি অনুপ্রেরণা দিয়েছেন। আমি আরো বেশি অনুপ্রেরিত হয়েছি। সকলকে আমি অনেক অনেক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আর আমি এটা বলছি যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সুস্থ থাকার জন্য আপনারা ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে শরণাপন্ন হন, আপনাদের রোগ সম্পর্কে বলুন, ট্রিটমেন্ট করুন। অবশেষে আমি ডাক্তার লাবণী আমিন আপনাদেরকে এটি বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এবং অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় দিয়েছি আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি যে আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু আমাদের মাঝে হাজির হয়েছে, কিন্তু কিছুই করার নেই, আমাদের সবকিছু সময়ের মধ্যেই সীমাবদ্ধ। আমরা 9:30 থেকে 10:30 পর্যন্ত ছিলাম, এবং আবার কিন্তু পরবর্তী সপ্তাহে আসবো। আপনারা যারা কমেন্ট করেছেন তারা কিন্তু আশাহত হবেন না, আমরা চেষ্টা করব কমেন্টে উত্তর দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব, অথবা কিন্তু পরবর্তী কোনো লাইভে আবার সেই উত্তরগুলো নিয়ে আমরা হাজির হয়ে যাব। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই পর্যন্ত ছিলেন, আমাদের সাথে কমেন্ট করেছেন এবং আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের এই প্রোগ্রামটি যারা শেয়ার করেছেন, ধৈর্য ধরে এতক্ষণ দেখেছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আর আরেকটি বিষয় আমি একটু না বললেই নয়, এই লাইভটি আমি অনেকবার করে বলি শেয়ার করে দেওয়ার জন্য, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য। আসলে এখানে আমার একটি উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে যে যেহেতু আমি নারীদের স্বাস্থ্য নিয়ে প্রোগ্রামটি করছি, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একটি নারী উপকৃত হয়, সেটাই কিন্তু আমাদের সফলতা। আপনার একটি শেয়ার কিন্তু পারে একটি নারীকে কিন্তু জানাতে পারে, হয়তোবা তিনি ফেসবুকিং করছেন, আপনার একটি শেয়ার তার চোখে পড়লো, তিনি কিন্তু চোখে পড়ে আমাদের এই প্রোগ্রামটি দেখে নিতে পারবেন। বিভিন্ন গ্রুপে কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না, একটি স্বার্থ, যেটা নারীদের স্বাস্থ্য, নারীরা যেন সচেতন হতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, সকল বিভেদ ভুলে গিয়ে আমাদের এই লাইভটি শেয়ার করে দিন এবং আমাদের সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ, এবং সামনের সপ্তাহে আবার চলে আসব, এবং লাইভটি হবে 9:30 থেকে 10:30 পর্যন্ত, এবং কথা বলবো ব্রেস্ট টিউমার নিয়ে। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং বিশুদ্ধ হোমিওপ্যাথির সাথেই থাকুন। ধন্যবাদ।